আনওয়ার আলীকে নিয়ে হয়তো এটা আমার শেষ ভিডিও হবে আনটিল অ্যান্ড আনলেস কোনো মেজর ডেভেলপমেন্ট হচ্ছে এই স্টোরিতে। এবং এই ভিডিওটা করার একটা মেইন রিজন হচ্ছে যে কালকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমার কাছে এসে পৌঁছেছে এই পার্টিকুলার কন্ট্রাক্টটাকে নিয়ে, পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে, যেগুলো আমার মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করাটা দরকার। বিকজ আমরা অলরেডি জানি যে মোহনবাগান সুপার জায়েন্ট কেন তারা লিগালি এত স্ট্রং একটা পজিশনে রয়েছে, মোহনবাগান সুপার জায়েন্টের কি ভাবনা চিন্তা এই পুরো ডিলটাকে নিয়ে, এবং কেন মোহনবাগান সুপার জায়েন্ট এতটা রিল্যাক্সড এই পুরো ডিলটাকে নিয়ে। আমরা এই পুরো সব জিনিসগুলো জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আনওয়ার আলী যে এত কিছু করে ফেললো, এই যে ইউনিল্যাটারালি তিনি টার্মিনেট করে দিলেন কন্ট্রাক্ট, তিনি মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে একটা প্রি কন্ট্রাক্ট সাইন করে নিলেন, এই সব জিনিসপত্রগুলো এগুলো তো আনওয়ার আলী এমনি এমনি করছে না। নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, কিছু স্ট্যান্ড পয়েন্ট আনওয়ার আলীরও রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে হি ইজ অলসো কনফিডেন্ট যে তার যে কেসটা, তার যে আপিলটা, সেটাও হয়তো পিএসসি শুনবে বা সেটাও হয়তো ফিফা শুনবে। তো দুটো দিকই জানা আমাদের দরকার। তো মোহনবাগানের দিক থেকে তো অবভিয়াসলি আমরা যদি এবার চলে আসি, আমি কোনো লিগাল ডিসপিউটস, লিগাল টার্মিনোলজিস এরকম কিচ্ছু আমি ইউজ করবো না। বিকজ ইফ অ্যাট অল এই পুরো কেসটা পিএসসির কাছে যায় বা ফিফার কাছে যায় বা কোর্টে যায়, যাই হয়ে যাক, সো ইটস আ লিগাল ম্যাটার। সো অবভিয়াসলি লিগালি কিছু এই সম্পর্কে আলোচনা আমার মনে হয় করা উচিত হবে না, বিকজ ইট কুড হ্যাম্পার বোথ দ্য পার্টিস। তো সেই কারণে পিওরলি আমি এটা আলোচনা করব ফিফার রুলস অ্যান্ড রেগুলেশনসের পার্সপেক্টিভ থেকে, এবং ফিফার যে নিয়ম রয়েছে, এআইএফএফ এর রোল কী, আমরা সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যদি শুরু করা যাক, ফার্স্টে আমরা দেখে নেব মোহনবাগানের স্ট্যান্ড পয়েন্টটা কি এই পুরো পার্টিকুলার বিষয়টা নিয়ে। তো ফিফা নিয়মটা বার করেছে 2022 সালে, এবং তারা 3 বছর সময় দিয়েছিল এই নিয়মটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবার মোহনবাগানের সাথে আনওয়ার আলীর চুক্তি হয়েছে 2023-এ। এই সময় এখনও এআইএফএফ কিন্তু নতুন ফিফার নিয়মটা ইমপ্লিমেন্ট করেনি। ফিফার স্টেটমেন্ট অনুযায়ী 2025-এর মধ্যে প্রত্যেকটা মেম্বার অ্যাসোসিয়েশনকে এই নতুন রুলসের সাথে কমপ্লায়েন্ট হতে হবে। বাট এআইএফএফ এটা ভারতীয় ফুটবলে ইমপ্লিমেন্ট করেনি, তার আগেই মোহনবাগানের সাথে এই চুক্তি হয়ে আছে। সো ন্যাচারালি লিগালি দেখতে গেলে মোহনবাগানের কাছে একটা আপার হ্যান্ড রয়েছে ইন দ্য লোকাল বডি। এআইএফএফ এর কাছে যদি আজকে এই কেসটা যায়, তাহলে ডেফিনেটলি এআইএফএফ কুড সাইড উইথ মোহনবাগান, স্টেটিং যে না, আমরা তো এখনো এই নিয়মটাকে ইমপ্লিমেন্ট করিনি, সেই কারণে এই কন্ট্রাক্টটা যথেষ্ট ভ্যালিড। এবং তোমাদেরকে এটা বলে দিই যে কন্ট্রাক্টটা অ্যাকচুয়ালি ভ্যালিড, সে আনওয়ার আলীর কেস থেকে হোক কি সে মোহনবাগান সুপার জায়েন্টের কেস থেকে হোক, দুটো পার্সপেক্টিভ থেকেই কন্ট্রাক্ট ইজ ভ্যালিড। মোহনবাগানের কাছে এই মুহূর্তে আনওয়ার আলীর রাইটস রয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। মোহনবাগানের এনওসি ছাড়া, সে ফোর্সফুলি হোক কি সেটা মিউচুয়ালি হোক, সেই এনওসি ছাড়া আনওয়ার আলী ইস্ট বেঙ্গলে সাইন করতে পারবেন না। তো সেই কারণেই মোহনবাগান ভীষণ চিল, তারা জানে যে এখানে তাদের লিগালি কোনো রকমের কোনো প্রবলেম নেই। ঠিক কথাই, এটা একদিক দিয়ে ভাবলে সত্যি মোহনবাগানের কিন্তু কোনো রকমের প্রবলেম নেই। বাট আনওয়ার আলী মোহনবাগানের সাথে কন্ট্রাক্টটা ব্রেক করেছেন, ইউনিল্যাটারালি টার্মিনেট করে দিয়েছেন কন্ট্রাক্ট। তো সেই কারণে এখানে এবার আনওয়ার আলীকে যদি মোহনবাগান ছাড়তে হয়, তাহলে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি জাস্ট কজ দেখিয়ে এই টার্মিনেশনটা করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনওয়ার আলীকে অন্য কোনো ক্লাবে সাইন করতে মোহনবাগানও আটকাতে পারবে না। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কেন হঠাৎ এমন কি হলো যে আনওয়ার আলীকে এই ইউনিল্যাটারাল টার্মিনেশনটা করতে হলো। এবার এখানেই আসছে নতুন তথ্য। কি সেটা হচ্ছে যে ফিফার যেই নিয়ম, যেটা 2022 সালে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেই 2022 সালে ইমপ্লিমেন্ট করা রুল 2025 অবধি প্রত্যেকটা মেম্বার অ্যাসোসিয়েশনকে ফুলফিল করতে হবে, কমপ্লায়েন্ট হতে হবে। এবার এই 2022 থেকে 2025 এই যে 3 বছর সময়টা, এই সময়টা ফিফা বলছে বা উল্লেখ করছে অ্যাজ আ ট্রানজিশন পিরিয়ড। এবার এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যদি কোনো চুক্তি হয়ে থাকে, সেই চুক্তি যথেষ্ট ভ্যালিড। যেটা এখানে হয়েছে আনওয়ার আলী এবং মোহনবাগানের যে চুক্তিটা হয়েছে 2023-এ, সেটা এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে হয়েছে, 2027 অবধি হয়েছে। বাট ফর দ্য টাইম বিং দ্যাট কন্ট্রাক্ট ইজ ভ্যালিড। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী 2022 থেকে 2025-এর মধ্যে যদি এরকম কোনো কন্ট্রাক্ট হয় যেটা তাদের নতুন রুলস ফলো করছে না, তাহলে সেই কন্ট্রাক্টটাকে নতুন রুলসে কনভার্ট করতে হবে বাই 2025। অর্থাৎ মোহনবাগানের সাথে আনওয়ার আলীর এই চুক্তিটা ফর দ্য টাইম বিং 2025 অবধি ভ্যালিড। 2025-এর পর মোহনবাগান লিগালি আনওয়ার আলীকে অন আ লোন রাখতে পারবে না, কনসিডারিং ফিফা নিউ রুলস। হ্যাঁ, কি সেন্সে রাখতে পারবে? যদি 2025-এর আগে এই যে 4 বছরের কন্ট্রাক্ট মোহনবাগান করেছে আনওয়ার আলীর সাথে, 4 বছরের লোন ডিল, সেটাকে যদি রিনেগোশিয়েট তারা করে, অর্থাৎ চুক্তিটাকে অ্যামেন্ড করতে হবে,
লিগালি 4 বছরের কন্ট্রাক্ট তারা রাখতে পারবে না, সেটাকে অ্যামেন্ড করে অন্যরকমভাবে চুক্তিটা করতে হবে। আইদার তুমি পার্মানেন্ট ট্রান্সফার করে নাও প্লেয়ারটাকে, অথবা তুমি 2025 অব্দি লোন ডিলটাকে রাখো, তারপরে 2025-এর পর তুমি কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা আবার চাইলে লোনটাকে এক্সটেন্ড করতে পারো আরও একটা সিজনের জন্য, সেটা প্লেয়ারের একটা কনসেন্ট লাগবে, অথবা 2025-এর পর তুমি আবার প্লেয়ারটাকে সাইন করার চেষ্টা করো পার্মানেন্ট ট্রান্সফারে। সো 2025 অব্দি আনওয়ার আলীর অন আ লোন মোহনবাগানে থাকতে কোনো অসুবিধা নেই, অসুবিধাটা হবে 2025-এর পর থেকে। তো সেই ক্ষেত্রে এই যে ফিফার নিয়মটা, ফিফার গাইডলাইন্স বলে যে তোমাদেরকে আমরা 3 বছর সময় দিচ্ছি। হ্যাঁ, যদি এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কোনো কন্ট্রাক্ট হয় এরকম যেটা আমাদের রুল ফলো করছে না, প্লিজ সেই কন্ট্রাক্টটাকে ইনভ্যালিড ঘোষণা করো না, সেটাকে ভ্যালিড রাখো, বাট টেল দেম টু কারেক্ট দ্য কন্ট্রাক্ট বাই 2025। সেটা কিভাবে করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু করতে হবে। এবার 2022-এর আগে যদি কোনো এরকম কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে সেখানে কোনো রকমের প্রবলেম নেই, এই নতুন ইমপ্লিমেন্টেশন করতেও হবে না সেই কন্ট্রাক্টগুলোর ওপরে। কিন্তু 2023-এ এই কন্ট্রাক্টটা হয়েছে ট্রানজিশন ফেজের মধ্যে, এআইএফএফ এটাকে ইমপ্লিমেন্ট না করলেও সেই সব সমস্ত কন্ট্রাক্ট তোমাকে রিনেগোশিয়েট করে ঠিক করতে হবে বাই 2025। এবার এআইএফএফ 3 বছরের মধ্যে তারা এতটাই ঘুমিয়েছিল যে তাদের কাছে সময় ছিল না এটাকে ইমপ্লিমেন্ট করার। কী কারণে করেনি, কেন করেনি, সেটা তো এআইএফএফ বলতে পারবে। বাট আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু 1 জুলাই 2025 ইজ দ্য লাস্ট ডেট, তো সেই কারণে এআইএফএফ ডেফিনেটলি আই থিঙ্ক 1 বছর মতন সময় দেবে প্রত্যেকটা ক্লাবকে এই নতুন নিয়মগুলোকে ফলো করার। এবার সেখানেই আনওয়ার আলী আসছেন। আনওয়ার আলী দেখছেন যে 2025-এর পরে তার ফিউচার কি সেটা কেউ জানে না, কন্ট্রাক্ট নিয়ে ধোঁয়াশা থেকে যাবে। তার 2025-এর পরে কন্ট্রাক্টটা ভ্যালিড থাকবে না ইনভ্যালিড থাকবে, মোহনবাগান আদেও পার্মানেন্ট ট্রান্সফার করবে কিনা, মোহনবাগান আদেও তাকে ধরে রাখবে কিনা। ডেফিনেটলি আমার মনে হয় তাকে নিশ্চয়ই ধরে রাখা হবে বা তাকে তখন হয়তো পার্মানেন্ট ট্রান্সফারে নিয়ে আসা হবে, বাট সেটা তো আনওয়ার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছেন না, বা মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকেও আমি জানি না যে সেই কমিউনিকেশনটা আদেও করা হয়েছে বলে। তো সেই কারণে তিনি তার ফিউচার নিয়ে অবভিয়াসলি কনসার্নড, এবং এখানে আরও ক্যাচাল পেকেছে ইস্ট বেঙ্গলের এন্ট্রি হওয়ার পর থেকে। আমি আসছি সেই কথাতেও, বাট বিফোর আস্কিং কোয়েশ্চেন্স টু আনওয়ার আলী, বিফোর আস্কিং কোয়েশ্চেন্স টু মোহনবাগান সুপার জায়েন্ট, আমাদের প্রথমেই কোয়েশ্চেন করা উচিত এআইএফএফকে। বিকজ যখন এই চুক্তি মোহনবাগান এবং আনওয়ার আলীর মধ্যে হয়েছে ততদিনে অলরেডি ফিফা তাদের নতুন নিয়মটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। অলরেডি প্রত্যেকটা মেম্বার অ্যাসোসিয়েশন জানে যে এই চুক্তিটা ইনভ্যালিড এমনিতেই হয়ে যাবে ইন দ্য কামিং 2 ইয়ার্স, তারা জানে সেটা। তো সেটা হওয়ার পরেও কি করে এআইএফএফ এর সিআরএস বা এআইএফএফ এই চুক্তিটা হতে দিল, কিভাবে এবং কি করে এই দুটো ক্লাব দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট তারা এই পুরো চুক্তিটা করলেন এই রুলস অ্যান্ড রেগুলেশনস না জেনে। মেবি হয়তো তারা জানতেন এবং হয়তো তাদের মনে হয়েছে যে যদি এই চুক্তিটা আমরা করি, যদি কিছু ইনভ্যালিড আমরা করে থাকি তাহলে সেটা এআইএফএফই আমাদের আটকে দেবে, তখন হয়তো আমরা অন্য কোনো অ্যাপ্রোচ নেব। বাট এআইএফএফ নিজেরাই যেখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তাহলে সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট এই অপরচুনিটিটা ছাড়বে কেন? অবভিয়াসলি ছাড়বে না। তারা একটা প্লেয়ারও পাচ্ছে আনওয়ার আলীর মতন, স্যালারি ক্যাপেও সেই টাকাটা যাচ্ছে না, তো অবভিয়াসলি তারা নিশ্চয়ই সেই ডিলটা আটকানোর চেষ্টা করবে না, বিকজ দে নো যে এআইএফএফ লিগালি এটাকে পাস করে দিয়েছে। সো ওই দিক দিয়ে মোহনবাগানের কাছে যথেষ্ট একটা ভালো কেস রয়েছে যে এটা যদি লিগালি না হতো তাহলে এআইএফএফ কী করে পাস করলো, সিআরএস কী করে এটাকে পাস করালো। সো ডেফিনেটলি ওই দিক থেকে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে একটা যথেষ্ট ভালো কেস রয়েছে, এবং এআইএফএফ আমার মনে হয় সেই মুহূর্তে যেহেতু এই রুলটাকে ইমপ্লিমেন্ট করেনি সেই কারণে সিআরএসেও সেটা ধরা পড়েনি। কিন্তু এটা তো ফেডারেশনের কর্তব্য যে ইউ শুড অলসো নো দিস রুলস। এরকম একটা জলজান্ত ফেডারেশনের নাকের নিচে কানের নিচে এরকম একটা চুক্তি হয়ে যাচ্ছে এবং সেটা কেউ জানতে পারছে না, কেউ ধরতে পারছে না, এটা তো ভাবাই যায় না। তো অবভিয়াসলি আই থিঙ্ক আমাদের ফার্স্টেই ধরা উচিত এআইএফএফকে যে ডিলটা তোমরা করতে দিলে কিভাবে। বাট যাই হোক, হয়ে গেল, দুটো পার্টি জানতো না, তারা করে দিল ডিলটা। এবার যখন তারা জানতে পেরেছে যে এরকম একটা ক্যাঁচাল হয়ে বসে আছে এই পুরো জিনিসটার সাথে, এবং তারপরে রিসেন্টলি যখন খেলনাওয়ের তরফ থেকে আশিস নেগি যখন টুইটটা করলেন ওই পার্টিকুলার ওই লোন ডিলের সম্পর্কে, তারপর থেকে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ঘেটে হয়ে গেছে। তো বেসিক্যালি এবার এখানে দাঁড়িয়ে আনওয়ার আলীর বক্তব্য এটাই যে আমার একটা পার্মানেন্ট ট্রান্সফার চাই এবং সেটা আমি 5 বছরের চুক্তিতে চাই। এবার সেটা মোহনবাগান দিতে রাজি নয়। মোহনবাগান একেবারে নিজেদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে লিগালি আমাদের কাছে খাতা রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে, তুমি অন্য কোথাও যাবে না, তুমি আমাদের প্লেয়ার। আনওয়ার আলী বলছেন যে না, নতুন নিয়ম অনুযায়ী কিন্তু সেটা সম্ভব নয়, আমাকে তুমি আইদার পার্মানেন্ট ট্রান্সফার দাও, একটা ভালো টাকা দাও, 5 বছরের চুক্তিতে আমাকে নিয়ে নাও, আমার ফিউচারটা সিকিওর করে নাও। বিকজ 2025-এর পর কী হবে তুমি না আমাকে বলছো, না আমি আমার ফিউচার দেখেছি, তো আমার কাছে রয়েছে আমার প্রেজেন্ট, তো এই প্রেজেন্টে আমার কাছে যে অ্যাকশন নেওয়ার আমি সেটা নেবো। তো আইদার ইউ সাইন মি অন আ পার্মানেন্ট ট্রান্সফার, অথবা আমাকে তুমি ছেড়ে দাও যাতে আমি কোনো বেটার অপরচুনিটিস দেখতে পাই। তো মোহনবাগান সুপার জায়েন্ট তো সেটা করবে না। এবার এখানে হয়তো নেগোসিয়েশনের জায়গা থাকতো, কথাবার্তা বলার জায়গা থাকতো, যদি না ইস্ট বেঙ্গল এর মাঝখানে এন্ট্রি নিত। এবার এখানে এসে ইস্ট বেঙ্গল যেই পরিমাণের টাকা, যেরকম প্যাকেজ তারা আনওয়ার আলীকে দিয়েছে, সেটা মানে চোখ ধাঁধানোর মতন, মানে মাথা ঘুরে যাবে এরকম একটা প্যাকেজ। এবার এটা কি মোহনবাগান সুপার জায়েন্ট দিতে পারে না? অবশ্যই পারে।
তার থেকে বেশি দিতে পারে, ইনফ্যাক্ট আনভার আলীর মতন প্লেয়ার আরও বেশি পেতে পারে। বাট মোহনবাগান সুপার জায়েন্টের বক্তব্য হচ্ছে এটা একটা এক্সটর্শন লাগছে, এটা ব্ল্যাকমেল করে টাকা বাড়ানোর ট্যাকটিক্স লাগছে, যেটা আমরা দিতে রাজি নই, আমরা আমাদের কন্ট্রাক্ট মেনে চলবো। কিন্তু ফ্রম আ প্লেয়ার পার্সপেক্টিভ যখন তিনি হয়তো মনে করছেন যে তার কাছে একটা লিগাল কেস রয়েছে এই কন্ট্রাক্টটাকে টার্মিনেট করার এই সব কারণ দেখিয়ে, তাহলে সেটা তিনি কেন ইউজ করবেন না? এবং যেখানে তার কাছে অলরেডি একটা এমন কন্ট্রাক্ট এসছে 5 বছরের চুক্তির কন্ট্রাক্ট, যেটা মেবি ডাবল ফ্রম হোয়াট হি ইজ গেটিং নাও, তো সেই কন্ট্রাক্টটা তিনি অ্যাকসেপ্ট কেন করবেন না? হ্যাঁ, এবার এখানে একটাই ভুল হয়েছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে জানি যে এখন এটাকে অফিসিয়ালি কেউ অ্যাকনলেজ করছে না, বাট বিহাইন্ড দ্য সিনস আমরা সকলেই জানি যে ইস্ট বেঙ্গলের সাথে আনভার আলী একটা প্রি কন্ট্রাক্ট সাইন করে রেখেছে। এবার এটা মেবি হয়তো ইস্ট বেঙ্গল না করলেও পারতো, বিকজ ইস্ট বেঙ্গলের এখানে এই মুহূর্তে এরকমভাবে ইনভলভমেন্টের দরকার ছিল না, তারা কিন্তু পুরোপুরি এটা পেছন থেকে খেলতে পারতো। কিন্তু এখানে তারা ঢুকেছে, তারা এন্ট্রি নিয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আনভার আলীর কাছে একটা বোনাস এসছে, আর কিছুই না। যেখানে আনভার আলী আগে হয়তো শুধুমাত্র মোহনবাগানের সাথে নেগোশিয়েট করতো, কথা বলতো, বসতো, সেটা কিন্তু সেই জায়গাটা আর নেই। মানে মেবি হয়তো প্লেয়ার এখনও চাইছে, ম্যানেজমেন্টও হয়তো চাইছে, বাট কোথাও একটা গিয়ে দে আর নট অ্যাগ্রিং অন টার্মস, একেবারেই তারা করতে পারছে না। এবং যেখানে একের পর এক ওয়ার্নিং তারা পাঠাচ্ছে মোহনবাগানের তরফ থেকে আনভার আলীকে, এবং যেরকমভাবে তাকে বলা হয়েছে 19 তারিখের মধ্যে প্র্যাকটিস জয়েন করতে, সম্ভবত আনভার আলী সেই প্র্যাকটিস জয়েন করছেন না। অ্যাটলিস্ট আজকে 16 তারিখ, এই 16 তারিখের মধ্যে যা লাস্ট কথা হয়েছে সেই কথা অনুযায়ী কিন্তু আনভার আলী 19 তারিখের প্র্যাকটিস জয়েন করছেন না। এই আপকামিং 2-3 দিনের মধ্যে যদি কোনো রকমের আপডেট হয়, যদি কোনো রকমভাবে মোহনবাগানের সাথে আনভার আলীর কথাবার্তা হয় এবং কোনো ফ্রুটফুল কনভারসেশন হয়, তাহলে মেবি হয়তো পরিবর্তন আসতে পারে। বাট অ্যাজ অফ ডেট আনভার আলী ইজ নট জয়নিং মোহনবাগান প্র্যাকটিস অন 19th জুলাই। আনভার আলীর কাছে পরিষ্কার একটাই বক্তব্য, মোহনবাগান আইদার তুমি আমাকে একটা পার্মানেন্ট ট্রান্সফারে নাও, এবং সবথেকে বড় কথা ইস্ট বেঙ্গলের অফার আসার পরে মেবি হি মাইট বি ডিমান্ডিং দ্য সেম অ্যামাউন্ট যেটা ইস্ট বেঙ্গল দিচ্ছে, তুমি আমাকে সেই টাকাটাই দাও বা বেশি দাও, আমি তাহলে তোমার সাথেই সাইন করবো। এবং সম্ভবত মোহনবাগান এটা রাজি হবে না। তাহলে সেক্ষেত্রে আনভার আলী তো অলরেডি ইউনিল্যাটারালি মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট ভেঙে দিয়েছেন। এবার আইদার যেটা বললাম যে শেষ পর্যন্ত কি দাঁড়িয়ে কয়েকটাই উপায় রয়েছে, আইদার পিএসসিতে যাওয়ার আগে আনভার এবং মোহনবাগান মিউচুয়ালি এটাকে রিজলভ করুক, আইদার হি সাইন্স ফর মোহনবাগান অর হি ডাজন্ট, এবং যদি সাইন না করেন তাহলে মিউচুয়ালি তিনি কন্ট্রাক্ট ব্রেক করে ইস্ট বেঙ্গলে সই করলেন, এটা একটা উপায়। দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে দুটো পক্ষই মানল না, তারা গেল প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়ে এবার হচ্ছে ব্যাপারটা যে কার পরে ডিসিশন দেওয়া হবে। ন্যাচারালি প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্লেয়ারদের ওপিনিয়নের ওপর একটা প্রাধান্য দেয়, প্লেয়ার কি চায় সেটা তারা ফার্স্ট শোনে, তারপরে আসে এই লিগাল ব্যাপার, লিগাল কন্ট্রাক্টস, এইসব পরের ব্যাপার। ফার্স্ট দে লিসেন যে প্লেয়ারটার কী চাই, এটা একটা ইন্টিগ্রাল পার্ট তাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এটা ডিসিশন মোহনবাগানের পরে দিতে পারে, বিকজ এআইএফএফ যেহেতু এই রুলটাকে ইমপ্লিমেন্ট করেনি, তো সেই কারণে লিগালি লোকাল বডির ক্ষেত্রে, যেহেতু এআইএফএফ ইজ এ লোকাল বডি, ন্যাশনাল ডোমেস্টিক সার্কিটসের ক্ষেত্রে মেবি হয়তো এই পুরো চুক্তিটা মোহনবাগানের পরে যেতে পারে। আবার এটাও হতে পারে যে যদি এই পুরো ব্যাপারটাকে ফিফার কাছে রেজিস্টার করা হয় পুরো কেসটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিফা হয়তো আনভার আলীর পরে ডিসিশনটা দিতে পারে। এবার এটা যদি হয়, লোকাল বডি অর্থাৎ এআইএফএফ এর পিএসসি এটাও তাদের মাথায় থাকবে যে এই কোর্টের কেসটা যদি আরও ওপরে যায়, মেবি হয়তো ডিসিশনটা প্লেয়ারের ফরেও যেতে পারে। তো সেটা ভেবে পিএসসি কিন্তু আনভারের ফরেও ডিসিশন দিতে পারে, এবং ডেফিনেটলি এআইএফএফ এর একটা ভীষণ বড় রোল রয়েছে এই পুরো কন্ট্রাক্টের এই স্ক্যামটার পিছনে। এআইএফএফ চাইলেই এটাকে আটকাতে পারতো, বাট দে ডিডেন্ট। তো সেক্ষেত্রে এআইএফএফ এর ওপরেও প্রশ্ন ওঠা উচিত, সিআরএস এর ওপরেও প্রশ্ন ওঠানো উচিত, কিন্তু ওঠাবে এটাকে। এবার ব্যাপারটা এখানেই দাঁড়িয়ে যে এআইএফএফ এর এই ইমপ্লিমেন্টেশনের চক্করে গিয়ে এই পুরো কন্ট্রাক্টের ব্যাপারটা এমনই একটা লিগাল ডিসপিউটে ফেঁসে আছে, যেখানে এই জুডিশিয়ারি বডি যারা আছেন তারাই ডিসিশন দেবেন যে কার ফরে এই পুরো ব্যাপারটা যাবে। এখানে কারোর আপার হ্যান্ড লোয়ার হ্যান্ড কিচ্ছু নেই। জুডিশিয়ারির বডির যেটা মনে হবে যে যার পয়েন্ট বেশি ভ্যালিড, তার কাছেই বা তার ফরই ডিসিশন যাবে, সেটা আনভার হোক কি সেটা মোহনবাগান সুপার জায়েন্ট হোক, সেটা তো সময় বলবে। বাট আমার এই পুরো ভিডিওটা করার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই পুরো কনফিউশনটাকে ক্লিয়ার আপ করে দেওয়ার, যে কার ভুল, কে সঠিক, কার আপার হ্যান্ড, কার লোয়ার হ্যান্ড, কোথায় আনভার যাবে, ইস্ট বেঙ্গলের কী রোল, এই পুরো জিনিসটা আমি একটা ফাইনাল ভিডিও দিয়ে ক্লিয়ার আপ করে দিলাম। এরপরের ভিডিও যখন আমি আনভার আলীকে নিয়ে করবো, ইট হ্যাজ টু বি আ ভেরি বিগ ডেভেলপমেন্ট, তবেই আমি আনভার আলীর ওপরে ভিডিও করবো, আদারওয়াইজ দিস উইল বি মাই লাস্ট ভিডিও অন আনভার আলী। তো অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত, তোমাদের কি আইডিয়া হলো এই পুরো ভিডিওটা দেখে, কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।